নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো যদি কথা বলি, সকালে এই যে গিফট নিফটি, এটা লাল নিশানেই বন্ধ হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও আমাদের যে ইন্ডিয়ান মার্কেট, এই নিফটি ফিফটি সেন্সেক্স এইগুলো কিন্তু সবুজেই ওপেন হয়েছিল এবং সেইখান থেকে কিছুটা বেড়েও ছিল। দেখতে পাচ্ছেন হাই কত লাগিয়েছিল, এই 25,929.15, এবং তারপরে সেইখান থেকে টানা লোয়ার লো ফরম্যাটে নিচের দিকেই পড়তে থাকে। তবে শেষের দিকে কিছুটা রিকভারি এসেছিল। তো যখন মার্কেট প্রথমে এরকম গ্যাপ আপ হয়ে ওপেন হয় এবং তারপরে কিছুটা বাড়ে, তো এখানে অনেক ইনভেস্টর যারা ফেসে আসে তারা এখানে অনেকটাই বিক্রি করে দিয়েছে এবং তারপরে কিন্তু আবার এরকম শার্প পতন দেখা গেছে। এবং যে 25,800 এটা একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল, সেটাকেও কিন্তু আজকে একবার ভেঙেছিল। তো লো দেখতে পাচ্ছেন এই 25,770 পর্যন্ত নেমেছিল এবং শেষের দিকে একটা শার্প রিকভারি আসাতে এই যে নিফটি, এটা কিন্তু এই 25,800 এটার উপরে বন্ধ হতে পেরেছে। তো এখান থেকে দুটো ছোট লেভেল থাকবে, ওপর দিকে 25,900, এবং যদি নিচের দিকের কথা বলি তাহলে 25,800 ভাঙলে এই নিফটি ফিফটিতে একটা শার্প পতন আসতে পারে এবং 25,700 পর্যন্ত নামতে পারে। আর মার্কেট আজকে আরো বেশি পড়তে পারতো, কিন্তু সেইখানে যদি দেখেন এই যে ইন্ডিয়ান রুপি, এটা আজকে নিজেকে অনেকটাই সামলে নিয়েছে, অনেকটাই শক্তিশালী হয়েছে। যদি দেখেন এই 90.95 এরকম জায়গা থেকে কিন্তু শক্তিশালী হয়েছে, প্রায় 60 পয়েন্টের কাছাকাছি কিন্তু নিচের দিকে নেমে এসেছে। এবং এর পেছনে আরবিআইয়েরই হাত আছে। দেখতে পাচ্ছেন আরবিআই রেস্কিউড আইএনআর আফটার 5 ডে স্লাইড। তো টানা 5 দিন এই আইএনআর দুর্বল হওয়ার পরে আজকে এই আরবিআই এর হস্তক্ষেপে এই যে আইএনআর, সেটা কিছুটা শক্তিশালী হয়েছে। তো এরকম টানা যে রুপি নিচের দিকে পড়ছিল, সেটাকে রোকার জন্য আরবিআই কিছু পদক্ষেপ নিয়েছে। তো আরবিআই কি পদক্ষেপ নিয়েছে? তো আরবিআই তো একটা কাজই করতে পারে, আরবিআই এর কাছে যে ডলার রিজার্ভ রয়েছে সেটাকে বেচতে পারে। তো আরবিআই ফরেন এক্সচেঞ্জের মাধ্যমে প্রায় $5 বিলিয়ন কাছাকাছি ডলার কিনেছে, যার কারণে কি হচ্ছে, এই ডলার বিক্রির যে চান্স সেটা অনেকটাই বেড়েছে। তো এটা ব্লুমবার্গের রিপোর্টে কিন্তু এই তথ্য সামনে এসেছে। তো আজকে যদি এই রুপির কথা বলি, প্রায় 1%-এর কাছাকাছি শক্তিশালী হয়েছে, কারণ এই আরবিআই লোকাল মার্কেটে এই যে ডলার সেটা বিক্রি করেছে। তো এটাই একটা কারণ ছিল, এবং আজকের দিনে এই পদক্ষেপ না নিলে মার্কেট কিন্তু আরো নিচের দিকে যেতে পারতো। এরপরে বিএসসি সেন্সেক্স, তো এটাও দেখতে পাচ্ছেন সবুজের দিকেই প্রায় ওপেন হয়েছিল এবং তারপরে আস্তে আস্তে নিচের দিকে পড়েছে, যদিও শেষের দিকে কিছুটা রিকভারি দেখা গেছে। এবং এরপরে তো 19শে ডিসেম্বর, এই দিনটা খুবই বড় দিন হতে চলেছে গ্লোবাল মার্কেটের জন্য। কি কারণে? কারণ এই 19শে ডিসেম্বর এই যে জাপানের সেন্ট্রাল ব্যাংক রয়েছে, তারা এই যে ইন্টারেস্ট রেটের ডিসিশন সেটা সামনে রাখবে। তো এই ইন্টারেস্ট রেটের ডিসিশন সামনে এলে কি হবে? তো অনেকেই মনে করছে এবারে এই যে জাপানের ব্যাংক তারা ইন্টারেস্ট রেট বাড়াতে পারে। তো এরকমটা হলে বাজারে এই যে ইয়েন ক্যারি রেট এর প্রবলেম দেখা যাবে। তো ইয়েন ক্যারি রেট এর মানে কি? তো দেখতে পাচ্ছেন তিনখানা ওয়ার্ড রয়েছে। এক হচ্ছে ইয়েন, মানে জাপানের যে টাকা, এবং তারপরে ক্যারি রয়েছে, ক্যারি মানে কেউ বহন করছে সেটাকে, এবং তারপরে সেই টাকা বহন করে তার মাধ্যমে ট্রেড করছে। তো এই চার্টের মাধ্যমে স্পষ্ট বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কেউ জাপানের এই যে ইয়েন সেটাকে বড় করছে বা ধার করছে, এবং তারপরে সেটাকে হায়ার ইল্ড যে কারেন্সি রয়েছে তাতে কনভার্ট করছে, মানে অন্যান্য যে এমার্জিং মার্কেটগুলো রয়েছে, এবং সেইগুলো কি করে, তো সেইগুলো কিছু হাইল্ড অ্যাকাউন্ট, মানে যেসব দেশের ব্যাংকে বেশি ইন্টারেস্ট আছে সেখানে জমা করে রাখে, বা অন্যদিকে কি করে, ইনভেস্ট ইন হাইল্ড অ্যাসেট, মানে বিভিন্ন অ্যাসেট যেমন সোনা, রূপো, বিটকয়েন, তারপরে শেয়ার মার্কেট, এগুলোতে ইনভেস্ট করে রাখে। তো দেখতে পাচ্ছেন এবারে বড় বড় যে পোল রয়েছে তাদের মাধ্যমে সামনে আসছে এই যে ব্যাংক অফ জাপান, তাদের এই ইন্টারেস্ট রেট যেটা বর্তমানে কত রয়েছে, এই 0.50%, সেখান থেকে বাড়িয়ে করতে পারে 0.75%, যেটা এই ডিসেম্বরের এই 18-19 তারিখেই হবে। এবং পরবর্তী বছরের সেপ্টেম্বরে এই যে রেট, সেটা কিন্তু আরো একটা 25 বেসিস পয়েন্টের বাড়তে পারে, এই 1%-এর কাছাকাছি বেড়ে যেতে পারে। তো বেশিরভাগ ইকোনমিস্ট এই কথাটাই কিন্তু বলছে। তো এই ইন্টারেস্ট রেট বেড়ে গেলে কি হবে, এই যে জাপানি ইয়েন রয়েছে, তো তার মাধ্যমে যেসব বিদেশি ইনভেস্টররা বিভিন্ন এমার্জিং মার্কেটে ইনভেস্ট করে রেখেছে, তারা কিন্তু সেই মার্কেট থেকে ইনভেস্টমেন্ট তুলে নেয়, এবং সেই কারণে বড় পতনও আসতে পারে। এবং একটা রিপোর্টও সামনে আসছে, যদি এই জাপানের রেট হাইক হয় তাহলে কিন্তু এই যে বিটকয়েন রয়েছে, ক্রিপ্টোকারেন্সি, সেখানে কিন্তু প্রায় 20-30% পর্যন্ত ক্র্যাশ দেখা যেতে পারে। এবং ইন্ডিয়াতে দেখতে পাচ্ছেন জাপানের যে ইনভেস্টমেন্ট এটা অনেকটা বেশি। এই যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এটা কত রয়েছে, প্রায় $43.1 বিলিয়ন। তো এখানে কিন্তু অনেকটা বড় প্রবলেম দেখা যেতে পারে। এরপরে যদি ইন্ডাস্ট্রিজ গুলোর ব্যাপারে কথা বলি, তো নিফটি ফিফটি এটা তো 0.16% পড়েছে, কিন্তু এই নিফটি নেক্সট 50 এটা অনেকটাই পড়েছে, 0.38%। তারপরে নিফটি ব্যাংক, ফাইন্যান্সিয়াল সার্ভিস, মিড ক্যাপ সিলেক্ট, সবেতেই লাল নিশান দেখা যাচ্ছে। এই নিফটি 100, 200, 500 এগুলো সব 0.20 থেকে 3% কাছাকাছি পড়েছে। তারপরে মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলো সব 0.5%-এর উপরে পড়া। তারপরে এই স্মল ক্যাপ 50
দেখতে পাচ্ছেন 0.76% পড়েছে এবং এই স্মল ক্যাপ 100 এটা পড়েছে 0.73%। তো বেশিরভাগ ব্রডার ইন্ডাইসেসেই আজকে কিন্তু পতন দেখা গেছে। এরপর ট্রেড রিলেটেড কিছু খবর সামনে আসছে। তো দেখতে পাচ্ছেন আজকের দিনেই এই মোদিজি তিনি এই ওমানে ভিজিট করেছেন এবং এই ওমানের তরফ থেকে এই ট্রেড ডিল নিয়ে কথাবার্তা কিন্তু সামনে আসছে। তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ওমান টু সাইন ফ্রি ট্রেড প্যাক অন থার্সডে টু বুস্ট ইকোনমিক টাইজ, মানে ইকোনমি এটাকে বাড়াবার জন্য দুটো দেশই কিন্তু এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সেটা সাইন করতে চলেছে। আর এরপরে কথা বলবো আইপিও মার্কেট নিয়ে। তো আজকে মার্কেটে দুটো লিস্টিং হয়েছে। তো প্রথমে যদি কথা বলি নেপ্রো প্লাস বা নেপ্রো কেয়ার হেলথ সার্ভিসেস, তো এটা ভালো লিস্টিং গেন দিয়েছে। মোটামুটি একটা 460 ইস্যু প্রাইস ছিল, লিস্ট হয়েছে 490 তো 6.52% লিস্টিং গেন দিয়েছে। তবে কিন্তু লিস্ট হওয়ার পরে ক্রমাগত নিচের দিকেই পড়েছে। যদি দেখেন প্রায় 4%-এর কাছাকাছি ডাউন হয়েছে এবং টোটাল ইস্যু প্রাইস থেকে 2.45% বেড়েছে। এবং তারপরের যে আইপিওটা এটা তো নেগেটিভ লিস্ট হয়েছে, এই পার্ক মেডি ওয়ার্ল্ড আইপিও। তো 162 ইস্যু প্রাইস ছিল, লিস্ট হয়েছে 158.80-তে, তো প্রায় 2% ডিসকাউন্টে লিস্ট হয়েছে এবং লিস্ট হওয়ার পরে বড় পতন এসেছে। তো দেখতে পাচ্ছেন একসময় এরকম কনসোলিডেট করছিল এবং তারপরে সেইখান থেকে প্রায় কিন্তু 6%-এর কাছাকাছি ফল দেখা গেছে এবং এই ইস্যু প্রাইস থেকে টোটাল প্রায় 8.67% পড়ে আজকের দিনে বন্ধ হয়েছে। এরপরে সেক্টরগুলোর ব্যাপারে কথা বলবো। তো নিফটি অটো এটা 0.19% ডাউন হয়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস, নিফটি এফএমসিজি এগুলোতে ডাউনফল দেখা যাচ্ছে। আইটি কিছুটা ভালো পারফর্ম করেছে, 0.29% বাড়া। মিডিয়া 1.71% পড়েছে। মেটাল, ফার্মা, পিএসইউ ব্যাংক এগুলো সব সবুজে বন্ধ হয়েছে এবং পিএসইউ ব্যাংক আজকে আউট পারফর্ম করেছে, 1.29% বেড়েছে। তবে প্রাইভেট ব্যাংক এরা কিন্তু পড়েছে 0.44% এবং নিফটি রিয়ালটি এখানে 0.84% ডাউনফল দেখা গেছে। এবং মার্কেটেও আজকে পড়া শেয়ারের সংখ্যায় অনেকটা বেশি ছিল। তো এনএসসিতে যে 3224 খানা স্টক ট্রেড হয়েছে তাদের মধ্যে পড়েছে 2083 খানা এবং সেখানে বেড়েছে 1054 খানা। তবে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার আগে এই যে পড়া শেয়ারের সংখ্যা সেগুলো কিন্তু আরো অনেক বেশি ছিল, মানে শেষের দিকে অনেক শেয়ার কিন্তু সবুজে এসে গেছে। এরপরে রিসেন্টলি লিস্টেড আইপিও গুলো, তো মিশো লিমিটেড তো যদি কথা বলি আজকের দিনেই 20%-এর আপার সার্কেল লাগিয়ে দিয়েছে। তো এর আগেও দুদিন বেড়েছে এবং টোটাল 5 দিনে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 26%-এর উপরে বেড়েছে। তবে কোম্পানি বর্তমানে লস মেকিং রয়েছে। যদি কোম্পানির ফাইন্যান্সিয়াল দেখেন তো দেখতে পাচ্ছেন এই তিনটে এক একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের ডেটা এবং এই যে 30শে সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে এটা দুটো কোয়ার্টারের ডেটা। তো কোম্পানির এই যে প্যাট এটা লসেই রয়েছে দেখতে পাচ্ছেন। এর আগে এই লস এই 1671 কোটি, তারপরে 327 কোটি, তারপরে 2025 ফাইন্যান্সিয়াল ইয়ারে 3941 কোটি এবং এবারে এই দুটো কোয়ার্টারে কোম্পানির লস হয়েছে 700 কোটির কাছাকাছি। তবে কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু নিয়মিতই বেড়েছে। তো দেখতে পাচ্ছেন যেখানে এক একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে 5897 কোটির টোটাল ইনকাম থাকতো সেটা কিন্তু প্রায় দুটো কোয়ার্টারেই দেখিয়ে দিয়েছে। তো এইগুলো কি হয়, ইউনিকর্ন টাইপের কোম্পানি হয়, বাজারে নতুন আসছে এবং তারপরে আস্তে আস্তে নিজেদের যে মার্কেট শেয়ার সেগুলো বাড়াচ্ছে। তো কোম্পানি যদি আস্তে আস্তে পরে প্রফিটেবল হতে পারে এই চার্জ বাড়িয়ে, তো তারপরে কিন্তু স্টকে আরো বেশি রিকভারি সম্ভব। মানে বর্তমানে কোনো ফাইন্যান্সিয়াল ছাড়াই কিন্তু এই কোম্পানি বাড়ছে। তারপরে এই আকাশ লিমিটেড তো এটাও রিসেন্টলি লিস্টেড আইপিও, এতেও 13.44% তেজি দেখা গেছে এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা আইপিও এই বিদ্যাওয়ার্স, তো এটাও সেই যে তেজি সেটা ধরার চেষ্টা করছিল কিন্তু সেখান থেকে প্রফিট বুকিং এসে গেছে। দেখতে পাচ্ছেন একসময় প্রায় 10%-এর কাছাকাছি এই বটম লেভেল থেকে বেড়ে গিয়েছিল, মানে এই আইপিও গুলো ভালো অ্যাকশনে রয়েছে। তবে এরকম বেড়ে গেলেও সেখান থেকে অনেকটা পরে আজকের দিনে মাত্র 2.69% বেড়েছে। এরপরে টপ গেনার এবং টপ লুজার গুলো দেখে নেব। তো প্রথমে ইন্ডিয়া সিমেন্টস লিমিটেড এটা 6.69% বেড়েছে, তো এখানে ভালো একটা তেজি দেখা যাচ্ছে। তারপরে রিলায়েন্স পাওয়ার এটা 3.55% এবং এর সঙ্গে সঙ্গে রিলায়েন্স ইনফ্রা এটা 5% বেড়ে বন্ধ হয়েছে। তারপরে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড এটা বাড়লো 4.68%। তো কোম্পানির জন্য খবরও রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে নোমুরা রয়েছে এরা এই যে রেটিং সেটা বাড়িয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন আপগ্রেডস টু বাই। তো এই নোমুরা ইন্টারন্যাশনাল যে ব্রোকারেজ ফার্মটা রয়েছে তারা এই যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়ে কত করছে এই 230 টাকা পার শেয়ার, আর বর্তমানে কত দাম চলছে 192। এর আগের দিনে ক্লোজ হয়েছিল 183-তে। তো এইখান থেকে যদি দেখেন প্রায় 26% ওপর সাইডে টার্গেট কিন্তু দিচ্ছে এবং বিগত এক মাসের স্টকটা প্রায় 10%-এর কাছাকাছি পড়েওছে। আর শুধুমাত্র এই আইজিএল নয়, এই যে এমজিএল রয়েছে, গুজরাট গ্যাস, এই স্টকগুলোর প্রতিও কিন্তু বুলিশ হয়েছে। তো এই নোমুরা বলছে কোম্পানির যে এবিটা মার্জিন এটা ইমপ্রুভ হবে এবং তার সঙ্গে সঙ্গে বাকি যে ডেটাগুলো সেইগুলো কিন্তু কোম্পানির যে স্টক প্রাইস সেটার উপর পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে ইম্পোর্টেড গ্যাস এদের যে প্রাইস সেগুলোও কমছে। এবং যদি এই মার্জিনের কথা বলি তো এই নোমুরা এরা বলছে এই যে এইচপিসিএল তাদের এক একটা ব্যারেলে মার্জিন থাকবে $25, তার সঙ্গে সঙ্গে বিপিসিএল এদের যে মার্জিন থাকবে সেটা $21 এবং এই আইওসিএল এদের যে মার্জিন এটা থাকবে $20। মানে এক একটা ব্যারেল পিছু এত পরিমাণে কিন্তু মার্জিন থাকতে পারে। তো এই জন্যই পজিটিভ রিভিউ কিন্তু দিচ্ছে। এবং তারপরে অয়েল এবং গ্যাস এই কোম্পানিগুলোর জন্য একটা খবরও আসছে। তো দেখতে পাচ্ছেন পিএনজিআরবি টু ইমপ্লিমেন্ট ওয়ান নেশন ওয়ান ট্যারিফ, গেল, এমজিএল, আইজিএল
স্লাইড। তো এই যে পিএনজিআরবি রয়েছে মানে পেট্রোলিয়াম মিনিস্টার, তাদের যে ডিপার্টমেন্ট, তারা একটা নতুন রুল আনতে চলেছে, ওয়ান নেশন ওয়ান ট্যারিফ। মানে মোটামুটি বলতে পারেন দেশের সব জায়গাতে এই যে এলপিজি এইগুলোর যে দাম, এই যে গ্যাসের দাম যেগুলো পাইপের মাধ্যমে যাচ্ছে, সেইগুলোর দাম প্রায় একই থাকবে। তো একটা ইউনিফর্ম যে ট্যারিফ সেটা আনার কথা কিন্তু বলা হচ্ছে। তো এই নতুন বছরে সারা দেশে যে গ্যাস ট্রান্সপোর্ট হয় তার যে ট্যারিফ সেটা একই রাখার কথা বলা হচ্ছে। তো এটাই জানুয়ারির 1 তারিখ থেকে কিন্তু লাগু হয়ে যেতে পারে। তারপরে কির্লোস্কার অয়েল ইঞ্জিন এটা 2.27% বেড়েছে। আদিত্য বিড়লা ফ্যাশন এটা 2.62% বাড়লো। আর এরপরে যদি পড়া শেয়ারগুলোর ব্যাপারে কথা বলি, তো অনেক শেয়ারে আজকে বড় বড় ডাউনফল দেখা গেছে। তো প্রথমেই যদি কথা বলি একজোনোবেল ইন্ডিয়া লিমিটেড, এটা প্রায় 14%-এর কাছাকাছি পড়েছে এবং দেখতে পাচ্ছেন শুরুতেই কিন্তু এত বেশি গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছিল। তো কি খবর সামনে আসছে, তো দেখতে পাচ্ছেন কোম্পানির প্রায় 1640 কোটির মূল্যের শেয়ার এই ব্লক ডিলের মাধ্যমে হাত বদল হয়েছে। তো প্রায় 51.9 লাখ শেয়ার ট্রেড হয়ে গেছে, যেটা কোম্পানির মোট শেয়ারের প্রায় 11.4% এবং এই 1638.5 কোটি টাকাতে হয়েছে। আর এর ফ্লোট প্রাইস কত ছিল, এই 3159 টাকা পার শেয়ার। তো যদি দেখেন স্টকটা সেই প্রাইসের কাছেই এসে থেমেছে। এই 3159 এই ফ্লোট প্রাইস ছিল, বন্ধ হয়েছে 3130-এ। তো এর আগের দিনে কতই ক্লোজ হয়েছিল, এই 3624-এর স্টকটা ক্লোজ হয়েছিল। তো এই টপ লেভেল থেকে প্রায় কিন্তু 13 থেকে 14% ডিসকাউন্টেই এই যে ব্লক ডিল সেটা হয়েছে। তো এর আগে রিপোর্টের মাধ্যমে সামনে আসছিল যে 9% স্টেক বিক্রি করতে পারে, তো যার মূল্য থাকতো এই 1290 কোটি এবং ফ্লোট প্রাইস এটা রাখা হয়েছিল 3150। মানে যত পরিমাণে স্টেক বিক্রি করবে বলেছিল তার থেকে কিন্তু বেশি স্টেক আজকের দিনে বিক্রি করে দিয়েছে। এবং এর আগে এই যে জেএসডব্লিউ, তারা এই যে একজোনোবেল এই কোম্পানিটাকে কিনে নিয়েছে, কারণ একজোনোবেল এই যে গ্রুপটা রয়েছে তারা ইন্ডিয়া থেকে বিদায় নিতে চলেছিল। তো সেই কারণে জেএসডব্লিউ কিনেছে এবং এই জেএসডব্লিউ কেনার পরে এত বড় ব্লক ডিল এবং এরকম বড় ডিসকাউন্টে আজকের দিনে কিন্তু প্রথম দেখা গেল। তো যদি কথা বলি এর আগেও কোম্পানির যে প্রমোটার তারা শেয়ার বিক্রি করেছিল এই 74.76% থেকে কমিয়ে করেছিল প্রায় 70%-এর কাছাকাছি এবং এবারেও প্রায় কিন্তু 11%-এর উপরে স্টেক বিক্রি করে দেওয়া হলো। মানে এরপরে এই যে প্রমোটারের হোল্ডিং সেটা আরো বেশি কমে যাবে। তো এই ব্লক ডিলের কারণে আজকে এই স্টকটা পড়েছে। তারপরে এই এইচবিএল ইঞ্জিনিয়ারিং এটা 5.5%-এর কাছাকাছি ডাউন। তারপরে পলিক্যাপ ইন্ডিয়া লিমিটেড এটা পড়েছে 4%। তো এই পলিক্যাপ ইন্ডিয়া এটাও একটা ব্লক ডিল হয়েছে। তো যদি দেখেন প্রায় 544 কোটি টাকা শেয়ার এই ব্লক ডিলের মাধ্যমে ট্রেড হয়েছে। তো সংখ্যা কত দেখতে পাচ্ছেন 7,56,782। প্রাইস কত ছিল 7,192 টাকা 50 পয়সা পার শেয়ার। তো এর আগের দিনে বন্ধ হয়েছিল 7,361, যদিও এই ফ্লোর প্রাইসের থেকে অনেকটা নিচেই কিন্তু স্টকটা নেমে গেছে এবং এরই সঙ্গে সঙ্গে স্টকের যে ভ্যালুয়েশন সেটাও চিন্তার বিষয়। তো স্টকের পি দেখছেন বর্তমানে রয়েছে 43। তো অনেক অ্যানালিস্ট মনে করছে এই সেক্টরে এই যে পি রেশিওটা এটা কিন্তু অনেকটাই বেশি। তো যদি ইন্ডাস্ট্রি পি দেখেন তো সেটা কত, এই 20। মানে ইন্ডাস্ট্রি পি থেকেও প্রায় ডবল পি রেশিওতে স্টকটা কিন্তু ট্রেড করছে। তারপরে এই ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এটা পড়লে 6.45%। তো কি খবরে পড়েছে, তো দেখতে পাচ্ছেন আইওবি শেয়ার ফল 4% অ্যাজ গভর্নমেন্ট টু অবলোড 3% স্টেক ভায়া ওএফএস। মানে গভর্নমেন্ট প্রায় 3% স্টেক কিন্তু বিক্রি করতে পারে এই ওএফএস এর মাধ্যমে। তো বাজার থেকে প্রায় 2000 কোটি টাকা তোলার কথা কিন্তু বলা হচ্ছে এবং এর আগের দিনের ক্লোজিং প্রাইস থেকে 7% ডিসকাউন্টে এই যে ফ্লোর প্রাইস সেটা ছিল। তো এই ফ্লোর প্রাইস এটা কত ছিল দেখতে পাচ্ছেন এই 34 টাকা পার শেয়ার। আর স্টকটা কিন্তু তার কাছাকাছি এসেছে, এই 7% ডিসকাউন্টে হয়েছে কিন্তু 6.45% নিচে বন্ধ হয়েছে। তো কি কারণে ওএফএস আসছে, কারণ দেখতে পাচ্ছেন কোম্পানির যে শেয়ার হোল্ডিং সেটা এই প্রোমোটারের কাছে সব থেকে বেশি রয়েছে, প্রোমোটারের রয়েছে এই 94%। তো সেবির রুল অনুযায়ী 3 বছরের মধ্যে এই যে পার্সেন্টেজ এটা 75%-এর নিচে নিয়ে আসতে হবে এবং সেই কারণেই এই ওএফএস কিন্তু আনা হচ্ছে। তো এর প্রোমোটার কারা রয়েছে দেখতে পাচ্ছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মানে গভর্নমেন্ট কোম্পানি। তো যে ধরনের কোম্পানিগুলোতে এই প্রোমোটার হোল্ডিং এই 75% বেশি রয়েছে সেইগুলোতে ইনভেস্ট করার ক্ষেত্রে এই যে রিস্ক সেটা কিন্তু থেকেই যায়। তবে এতে ফাইন্যান্সিয়ালের উপরে সেরকম কোনো ইম্প্যাক্ট পড়ে না, শুধুমাত্র কিছুটা ডিসকাউন্টে হয় বলেই শেয়ারে এরকম ভারী ভারী পতন দেখা যায়। তো দেখতে পাচ্ছেন এফআইআই ডিআইআই এদের কাছে কিন্তু সেরকম বড় পরিমাণে স্টেকও নেই, কিন্তু আস্তে আস্তে এরা স্টেক বাড়াচ্ছে। তো এই এফআইআই দেখতে পাচ্ছেন 0.05%, সেখান থেকে বাড়িয়ে করেছে 0.31% এবং এই ডিআইআই এরাও এই 1.30 থেকে বাড়িয়ে করেছে 2.30% এবং পাবলিকও সেখানে আস্তে আস্তে বাড়াচ্ছে। তো পরে আস্তে আস্তে প্রমোটার এরা যখন তাদের শেয়ার বিক্রি করবে তো এটা দেখার থাকবে কারা কিনছে, এফআইআই ডিআইআই কিনছে নাকি পাবলিক কিনছে। এবং এই যে ওএফএস হচ্ছে এখানে কিন্তু এফআইআই এবং ডিআইআই এদের কেনার সম্ভাবনাই বেশি থাকে। তারপরে এই ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড তো গতকালও পড়েছিল এবং আজকের দিনে তো 52 গ্লো লাগিয়ে দিয়েছে। আজকের লো দেখতে পাচ্ছেন 32.67 এবং 52 লো এটা হচ্ছে 32.67। তো যদি দেখেন এই দুদিনে টপ লেভেল থেকে প্রায় কিন্তু 12%-এর উপরে পড়ে গেছে। তো কি খবরে পড়ছে, গতকাল খবর এসেছিল কোম্পানির যে ফাউন্ডার ভবিষ আগরওয়ালজি তিনি প্রায় 92 কোটি স্টেক সেল করে দিয়েছেন, মানে কোম্পানির শেয়ার বিক্রি করে দিয়েছেন। এই বাল্ক ডিলের মাধ্যমে হয়েছিল এবং আজকের দিনেও আবার এই কোম্পানির শেয়ার তিনি বিক্রি করে দিয়েছেন। তো আজকের দিনে প্রায় 1%-এর কাছাকাছি স্টেক বিক্রি করা হয়েছে 142.3 কোটি টাকাতে। তো এই দুদিনে এই কোম্পানির প্রায় 1.5% স্টেক কোম্পানির এই ফাউন্ডার বিক্রি করে দিল, টোটাল 234 কোটি টাকায় বিক্রি হলো। তো কোম্পানির প্রমোটার তাদের শেয়ার
শেয়ার বারবার পেজ রাখছে, তার সঙ্গে সঙ্গে বারবার এই শেয়ার বিক্রিও করছে। তো এই কারণেই কিন্তু নিয়মিত পড়ছে এবং আজকের দিনে অল টাইম লো লাগিয়ে দিয়েছে। তারপরে এনবিসিসি ইন্ডিয়া এটা 2.11% ডাউন হয়েছে। তবে এনবিসিসির জন্য ভালো খবরও আছে, কোম্পানি আজকের দিনে 345 কোটি টাকার অর্ডারও পেয়েছে এই আইআইটি মান্ডি, কানাডা সেজ এদের তরফ থেকে, যদিও তা সত্ত্বেও স্টকটা পড়েছে। তারপরে সারেগামা ইন্ডিয়া লিমিটেড, তো যদি দেখেন আজকের দিনে প্রায় 6.70% পড়েছে। তো বড় কোনো খবরের কারণেই পড়েছে। তো কি খবর সামনে আসছে, তো দেখতে পাচ্ছেন সারেগামা ইন্ডিয়া টু ইনভেস্ট 325 কোটি ইন বনসালি প্রোডাকশন টু বুস্ট বিজনেস, মানে কোম্পানি তাদের যে বিজনেস সেটা বাড়াবার জন্য এই যে সঞ্জয় লীলা বনসালি রয়েছে তার যে কোম্পানি এই বনসালি প্রোডাকশন, সেখানে প্রায় 325 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে। কিন্তু এই খবরটা ইনভেস্টরদের খুশি করতে পারেনি এবং অনেক ইনভেস্টর এই নিয়ে চিন্তাও প্রকাশ করেছে এবং তারপরে আজকে প্রায় 6%-এর কাছাকাছি পড়েছে। তো যদি দেখেন বর্তমানে এই যে বলিউড মুভিগুলো মানে যেখানে ইনভেস্ট করছে সেগুলো খুব একটা ভালো বিজনেস করতে পারছে না। তবে এর আগে কিছু হিট মুভিও দিয়েছে। তো যদি দেখেন এর আগে বড় বড় হিট মুভি যেমন এই হাম দিল দে চুকে সনম, তারপরে দেবদাস রয়েছে, এবং যদি লাস্ট কিছু বছরের কথা বলি তো এখানেও কিছু সিনেমা হয়েছে, এই গালিওকা, রাজলীলা, রামলীলা, তারপরে দেখতে পাচ্ছেন এই বাজিরাও মস্তানি, পদ্মাবত। কিন্তু বর্তমানে এই যে প্রোডাকশন হাউস সেখান থেকে খুব ভালো মুভিও কিন্তু বেরোচ্ছে না। তো এই কারণে কিন্তু স্টক আস্তে আস্তে নিচের দিকে পড়েছে। তারপরে ম্যাক্স হেলথ কেয়ার, ডাটা প্যাটার্ন, ডিকসন টেক, এই স্টকগুলোতে প্রায় 3 থেকে 3.5%-এর কাছাকাছি ডাউনফল দেখা গেছে। এরপরে কথা বলবো শ্রীরাম ফাইন্যান্স লিমিটেড, এই কোম্পানির ব্যাপারে। তো গতকাল একটা খবর কভার করেছিলাম যে জাপানের একটা ব্যাংক এই কোম্পানি প্রায় 20% স্টেক কিনতে চলেছে এবং সেই ব্যাপারে একটা অ্যামাউন্টও বলেছিলাম যেটা রিপোর্টের মাধ্যমে সামনে এসেছিল। এবং আজকের দিনে তো এই খবর সামনে আসছে কোম্পানির যে বোর্ড তার এই শুক্রবারে মিটিং করতে চলেছে এই ফান্ড রেজিং এর ব্যাপারে। তো এর আগের দিন যে খবরটা কভার করেছিলাম যে জাপানের এমইউএফজি ব্যাংক তারা এই কোম্পানিতে প্রায় 20% স্টেক কিনতে চলেছে, কিন্তু অ্যামাউন্ট কত বলেছিলাম, তো এর আগের দিনে এই যে অ্যামাউন্ট এটা বলেছিলাম এই 3.2 বিলিয়ন, যেটা কিন্তু রিপোর্টের মাধ্যমে সামনে এসেছিল এবং এই রিপোর্ট সামনে রেখেছিল ব্লুমবার্গ। তো সেই ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী যদি দেখেন তাহলে এই টাকাটা হতো প্রায় 29,000 কোটি টাকার কাছাকাছি। কিন্তু কোম্পানির যদি মার্কেট শেয়ার দেখেন বর্তমানে মার্কেট শেয়ার কত, এই 1,60,000 কোটির ওপরে। তো সেই হিসাবে যদি 20% দেখেন সেটা দাঁড়াচ্ছে 32,000 কোটি, কিন্তু এর থেকে কম দামে মানে 29,000 কোটি টাকাতে এই যে ডিল সেটা হওয়ার কথা চলছিল। কিন্তু আজকে রিউটার্স এদের তরফ থেকে রিপোর্ট এসেছে। তো এই রিউটার্স এরা কি বলছে, তো এই রিউটার্স এরা এটাই বলছে এই যে ডিল এটা হতে পারে 4 বিলিয়ন থেকে প্রায় 4.3 বিলিয়ন ডলারে। তো এই হিসেবে যদি দেখেন প্রায় 39,000 কোটি টাকাতে এই যে ডিল সেটা হতে পারে, যেটা কোম্পানির 20% স্টেকের দামের তুলনাতে বেশি, মানে এই ফেয়ার প্রাইসের থেকে প্রায় 7 থেকে 8,000 কোটি টাকা বেশিতে এই যে ডিল সেটা হতে পারে। এবং সেই রিপোর্টে দেখতে পাচ্ছেন আজকের দিনে 2%-এর উপরে বেড়েছে। তারপরে অনেকে বলছেন সুইলন এনার্জি, এই কোম্পানিতে কিছু খবর আছে কিনা। দেখুন কোম্পানিতে তো খবর ভালো আছে, কোম্পানি বিজনেসও ভালো করছে, কিন্তু তা সত্ত্বেও কোম্পানি আস্তে আস্তে নিচের দিকেই পড়ছে। এবং রিসেন্টলি কোম্পানি যে কোয়ার্টারলি নাম্বার পেশ করেছিল সেখানে কোম্পানির নাম্বার ভালোই ছিল। তো আজকের দিনে খবর আসছে এই কোম্পানি 306 মেগাওয়াটের উইন্ড টারবাইন প্রজেক্টের জন্য অর্ডার পেয়েছে এবং কোথা থেকে পেয়েছে দেখতে পাচ্ছেন এই ইয়ানারা ফর রাজস্থান প্রজেক্ট। এরপরে যদি কথা বলি বিভিন্ন ব্রোকারেজ কোম্পানিগুলো, বিভিন্ন স্টক মার্কেট এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত কোম্পানি, বিএসসি, সিডিএসএল, তার সঙ্গে সঙ্গে আরো অন্যান্য যে কোম্পানি সেগুলোতে পতন দেখা যাচ্ছে। তো মোটামুটি স্টক মার্কেটের বর্তমান অবস্থা খুব একটা ভালো নয়। তার সঙ্গে সঙ্গে এই যে ট্রেডিং সেটাও অনেকটা কমেছে। তো যদি যে কোনো স্টকে দেখেন এই যে ভলিউম সেটা কমছে, তার সঙ্গে সঙ্গে সেবিও এই যে ট্রেডিং সেই নিয়ে বিভিন্ন যে রুল সেগুলো আনার কথা বারবার বলছে। তো সেই কারণে কিন্তু এই যে ব্রোকিং ইন্ডাস্ট্রি এখানে এখন খুব ভালো একটা তেজি দেখা যাচ্ছে না এবং নিয়মিত পড়ছে। আর এরপরে যদি নিফটি ফিফটির কথা বলি তো 24টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং 26টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। আর এই নিফটি ফিফটির মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো, তো এই শ্রীরাম ফাইন্যান্স এটা এই খবরে প্রায় 2%-এর উপরে বেড়েছে। তারপরে পিএসইউ ব্যাংকিং স্টকগুলো তো বাড়ছেই, এফডিআইদের যে লিমিট সেটা বাড়াবার কথা বলা হচ্ছে। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা 1.58% বেড়েছে। তারপরে এই হিন্ডালকো, তো এই মেটাল স্টকও ভালো পারফর্ম করছে, তো সেটাই দেখা যাচ্ছে হিন্ডালকো বেড়েছে 1.30%। তারপরে আইসার মোটর এটা 1.15% বাড়া এবং টাটা কনজিউমার বেড়েছে 0.86%। আর পড়েছে কোনগুলো, তো যদি পড়া শেয়ারের কথা বলি ম্যাক্স হেলথ রয়েছে 3.71% ডাউন। তারপরে অ্যাপেলো হসপিটাল পড়েছে 1.98%, ট্রেন্ড পড়ে গেছে 1.66%, বাজাজ অটো এটা 1.55% ডাউন এবং এইচডিএফসি লাইফ এটা পড়েছে 1.49%। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।